14 জুন 2026-এর ডব্লিউবিসিএসের ম্যাথামেটিক্স এবং রিজনিং সেকশানের যে কোশ্চেনগুলো এসছে সেগুলোর আমি সমাধান করার চেষ্টা করছি। কোশ্চেন এ বুকলেটের 28 নম্বর কোশ্চেন, প্রথম প্রশ্ন, বেমানান সংখ্যাটি খুঁজে বের করুন। 24, 36, 72 এবং 168, এদের মধ্যে বেমানান কোনটা? আমরা দেখব 24কে উৎপাদক বিশ্লেষণ যদি করি তাহলে দাঁড়াবে 2 দিয়ে করলে 2 12, 2 6, 2 3। 36কে করলে দাঁড়াবে 2 18, 2 9, 3 3। 72কে করলে 2 36, 2 18, 2 9, 3 3 9। আর 168 করলে দাঁড়াবে উৎপাদক বিশ্লেষণ করলে দাঁড়াবে 2 8 16, 2 4 8, 2 42, 2 84, 2 করলে 21, 3 করলে 3 7 21। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপাদকগুলো যদি দেখি, মৌলিক উৎপাদকগুলো যদি দেখি, মৌলিক উৎপাদক 24-এর ক্ষেত্রে 2 3, 36-এর ক্ষেত্রে 2 এবং 3, 72-এর ক্ষেত্রে 2 এবং 3, কিন্তু 168-এর ক্ষেত্রে 2 3 এবং 7, অর্থাৎ এটাই বেমানান, 168 বেমানান। যদি অ্যাপেলসকে BORJHP হিসেবে লেখা হয় তবে ব্যানানাকে কীভাবে লেখা হবে? এখানে আমরা দেখব APPLES, একে লেখা হয়েছে BORJHP। এখানে দেখতে পাচ্ছি এ থেকে বিতে অর্থাৎ 1 যোগ করলে পাবো, মানে পরেরটা। ও থেকে পি 1 যোগ করলে, আবার একইভাবে পি থেকে আর 2 যোগ করলে, কারণ পি কিউ তারপরে আর অর্থাৎ 2 যোগ করলে, জের পরে JKL অর্থাৎ 2 যোগ করছি, ই এর পরে FGH অর্থাৎ 3 যোগ করছি, আর পি এর পরে QRS অর্থাৎ 3 যোগ করলে এস পাচ্ছি। একইভাবে যদি আমরা করি BANANA তাহলে দাঁড়াবে বি এর পরে আমরা 1 যোগ করব, দিলে পাবো সি। আর কার সঙ্গে 1 যোগ করলে এ হবে, অর্থাৎ জেডের সঙ্গে 1 যোগ করলে এ হয়। তাহলে এন এর সঙ্গে 2 যোগ করলে, মানে এনের দুটো পরে কী হয়, এনের পরে OP অর্থাৎ কী হবে, পি হবে এখানে 2 অ্যাড করলে। আবার কার সঙ্গে 2 যোগ করলে এ হবে, মানে কার 2 ঘর পর এ, তাহলে এখানে হবে এটা ওয়াইয়ের পরে জেড তারপরে এ। একইভাবে দেখছি CZPY, অলরেডি CZPY এসে গেছে আমার অ্যান্সারটা, CZPY এখানে শুধুমাত্র এতে আছে। আচ্ছা, সিরিজ একটা দেওয়া আছে, পরবর্তী সংখ্যা বের করতে হবে। কীভাবে দেওয়া আছে, 2, পরেরটা 6, তারপরটা 12, তারপরটা 20, নেক্সট এর পরেরটা কীভাবে আমাকে বের করতে হবে। আচ্ছা, আমি যদি এদের গ্যাপটা দেখি, প্রথমটা গ্যাপ হচ্ছে 4, পরের গ্যাপটা হচ্ছে 6, পরের গ্যাপটা হচ্ছে 8, তাহলে নিশ্চয়ই এখানে আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, 4 2 6, মানে 2 2 করে বাড়ছে, তাহলে এরপর 2 বাড়লে এটা হয়ে যাবে 10, এবং 20-র সঙ্গে 10 যোগ করলে 20 + 10 মানে হবে 30, অ্যান্সার বি। কোশ্চেন নম্বর 43 যদি দেখি, যদি পুনম একই দামে 2টি ছাগল বিক্রি করার সময় একটি ছাগল 10% লাভ করেন এবং অন্যটিতে তার 10% ক্ষতি হয়, তবে কোন অপশানটা সঠিক হবে? আচ্ছা, একই দামে বিক্রি করেছে বলেছে, তাহলে প্রথমটায় 10% লাভ করছে, অর্থাৎ 10% মানে হচ্ছে 10% উঠালে নিচে 100, অর্থাৎ কাটাকাটি করলে 1 10 লাভ করেছে, মানে 10 টাকা জিনিসকে সে 11 টাকা বিক্রি করেছে। 10 টাকার উপর 1 টাকা লাভ করেছে, অর্থাৎ 11 টাকা বিক্রি করেছে। অন্যটিতে তার 10% ক্ষতি, তাহলে একইভাবে এটাও 1 10, অর্থাৎ 10 টাকার জিনিস 1 টাকা ক্ষতিতে, অর্থাৎ 9 টাকায় বিক্রি করেছে। এটা হচ্ছে ক্রয় মূল্য, এগুলো হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু একটা অঙ্কে বলে দেওয়া আছে একই দামে বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্য একই করতে হবে আমাকে, অর্থাৎ প্রথমটাকে, মানে এখানে 11 আছে, এখানে 9 আছে, সুতরাং এটাকে 9 দিয়ে গুণ করবো, এটাকে 11 দিয়ে গুণ করবো, তাহলে জিনিসটা হয়ে যাবে 90, এটা হয়ে যাবে 99, ক্রয়টা হবে 90, এটা হয়ে যাবে 99, আর এখানে হয়ে যাবে এটা 110, এটা হয়ে যাবে 99, তাহলে দুটো বিক্রয় মূল্য সমান হলো। আচ্ছা, ক্রয় মূল্য যোগ করলে দাঁড়াচ্ছে 90-র সঙ্গে 110 মানে 200, আর বিক্রয় মূল্যকে যোগ করলে দাঁড়াচ্ছে 198, তাহলে অর্থাৎ এখানে লস কত হয়েছে, তাহলে লস হয়েছে 2 টাকা, অর্থাৎ 200 টাকার উপর লস বা ক্ষতি হয়, 200 টাকার উপর ক্ষতি হয় 2 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি কত হবে, এখানে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমি, 2 দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, 1 টাকা, 100 টাকায় ক্ষতি 1 টাকা, অর্থাৎ 1% ক্ষতি, 1% ক্ষতি মানে অপশান সি কারেক্ট। এরপর 51 দাগের অঙ্কটা দেখলে, একজন কেরানিকে এমন একটি ভাষায় লেখা 3টি চিঠি দেওয়া হলো যে ভাষাটি তার অজানা, তাকে 3টি খাম দেওয়া হলো যার প্রতিটিতেই ঠিকানা সেই ভাষায় লেখা রয়েছে, অর্থাৎ সেটাও তার অজানা। যদি কেরানিকে চিঠিগুলি খামের ভেতর ভরতে হয় তবে তিনি কত উপায়ে কাজটি করতে পারবেন যাতে 3টি খামের কোনোটি সঠিক ঠিকানা সংবলিত চিঠি না থাকে? অর্থাৎ আমি যদি প্রথমে ধরে নিই, যদি চিঠিগুলোকে বলি, চিঠিগুলো আমার A1 A2 A3, আর খামগুলোকে যদি আমি বলি B1 B2 B3, তাহলে এগুলোই এর প্রপার খাম, অর্থাৎ A1 চিঠির খাম হচ্ছে B1, A2 চিঠির হচ্ছে B2, A3 চিঠির হচ্ছে B3, তাহলে এদের সঠিক খাম।
তাহলে আমাকে এমনভাবে ভরতে হবে কোনোটিই যাতে সঠিক খামে না ভরা হয়। তাহলে এখানে আমি দেখতে পাবো A1 A2 A3 এগুলো চিঠি আমি খামে ভরার চেষ্টা করছি। আচ্ছা, এখানে A1 যেহেতু আছে, এখানে B1 খাম তো রাখা যাবে না, তাহলে সঠিকভাবে ভরা হয়ে যাবে। তাহলে আমি এখানে B2 রাখলাম। এবার B2 যদি এখানে রাখি তাহলে আমার বাকি রইলে কি, বাকি থাকছে আমার B1 এবং B3। এবার এদেরকে আমার কীভাবে বসাতে হবে, এখানে যদি আমি B1 বসিয়ে দিই এখানে কিন্তু B3 হয়ে যাবে, সঠিক খাম হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাকে B3 বসাতে হবে, এখানে B1 বসাতে হবে, তবে এটা সবগুলোই আলাদা আলাদা খাম হয়ে গেছে। আচ্ছা, এটা একটা অপশান হবে। নাম্বার 2, আমি যদি এখানে A1 ছিল বলে B2 করেছি, B3ও রাখতে পারি, তাহলেও সমস্যা হবে না। এক্ষেত্রে এখানে তাহলে B3 যদি বসাই বাকি থাকছে কে, বাকি থাকছে B1 B2। আবার B2কে এখানে বসানো যাবে না, এখানে B1 বসাতে হবে, এখানে B2। তার মানে দুটো উপায় আছে। এবার দেখো 3 নম্বর যদি আমি এখানে আর তো কিছু রাখতে পারবো না, B2 রাখলেও কোনো অপশান আসবে না, B3 রাখলেও কোনো অপশান আসবে না, আবার B1 তো বসাতে পারবো না, আর কোনো অপশান আসবে না। এই জন্য এই দুই উপায়েই বসবে, অর্থাৎ অপশান B, দু উপায়ে বসাতে পারবো। 52 প্রবলেমটা যদি দেখি, একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর যথাক্রমে 52 এবং 42। যদি ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় নম্বর 50 হয় তবে শ্রেণীতে উপস্থিত ছাত্রদের শতকরা হার বের করতে হবে আমাকে। তাহলে একটা জিনিস দেখছি আমি, ছাত্র মানে বয়েজ হচ্ছে 52 গড়, আর ছাত্রী মানে গার্লস যদি ধরি তাহলে 42। আচ্ছা, সকল শিক্ষার্থীর গড় নম্বর 50 বলেছে, তাহলে আমি অ্যালিগেশন করবো এখানে 50 হচ্ছে আমার গড়। 50 যদি গড় হয় তাহলে এর গ্যাপটা অর্থাৎ 50 থেকে 52, 50 থেকে 52 মানে কত 2, এটা ছাত্রীদের ঘরে বসবে। আর 42 থেকে 50 অর্থাৎ কতটা গ্যাপ 8, এটা ছাত্রদের ঘরে বসবে। তাহলে এদের অনুপাতটা কত হবে 8:1, এটা বয় অর্থাৎ বয় ইস টু গার্ল দাঁড়াচ্ছে 8:2। এটা সবার করলে দাঁড়াবে 4:1, 2 দিয়ে কাটলে। তাহলে মোট টোটাল 5 জনের মধ্যে 4 জন বালক থাকে, অর্থাৎ পার্সেন্টেজ বের করতে গেলে ইন্টু 100%, অর্থাৎ কাটাকুটি করলে 20/100, অর্থাৎ 80% হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান সি। আচ্ছা, 59টা যদি করানো হয় তাহলে 59টার ক্ষেত্রে কী হচ্ছে, একটি বস্তু অর্ধেক দূরত্ব 20 মিটার পার সেকেন্ড বেগে দ্রুতিতে এবং অপর অর্ধেক দূরত্ব সমান দূরত্ব 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে অতিক্রম করে। সমগ্র যাত্রায় বস্তুটির গড় দ্রুতি কত হবে? তাহলে আমি প্রথমটা যদি V1 ধরি, দ্বিতীয়টা যদি V2 ধরি, তাহলে দাঁড়াচ্ছে এটা সমান দূরত্ব গেছে, তাহলে গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে 2V1 V2 বাই V1 প্লাস V2। তাহলে হয়ে যাবে 2 × 20 × 30 বাই 20 প্লাস 30, অর্থাৎ দাঁড়াচ্ছে 2 গুণিতক 20 গুণিতক 30 বাই এখানে 50, শূন্যের সঙ্গে শূন্য কাটলাম, 5 4 20, মানে থাকছে 4 2 8 3 24, অর্থাৎ 24 মিটার পার সেকেন্ড। কোশ্চেন নাম্বার 68, একজন ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, তারপর 1 কিমি দক্ষিণ দিকে হাঁটেন এবং ডান দিকে ঘুরে আরও 1 কিমি পথ অতিক্রম করেন। তারপর তিনি 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটেন এবং সবশেষে 1 কিমি উত্তর দিকে হাঁটেন। শুরু সাপেক্ষে তিনি সর্বশেষ কোথায় অবস্থান করবেন? তাহলে ডিরেকশনটাকে আমরা একটু দেখে নেব। উপরের দিক সবসময় নর্থ উত্তর, নিচের দিকটা হচ্ছে সাউথ দক্ষিণ, ডান দিকে ইস্ট এবং ওয়েস্ট আছে বাম দিকে পূর্ব এবং পশ্চিম। ওকে, প্রথমে কী বলেছে, একজন ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব মানে এই ডিরেকশন, মানে এইভাবে হেঁটেছে কত 500। তারপর 1 কিমি দক্ষিণ দিকে হাঁটলো, দক্ষিণ দিক মানে নিচের দিকে আসবে, 1 কিমি এসছে 1 এখানে দেখেন। তারপর এবং ডান দিকে ঘুরে আরও 1 কিমি পথ অতিক্রম করেন, তাহলে ডান দিকে ঘুরে 1 কিমি, মানে এরকম ডান দিকে ঘুরলো দিয়ে 1 কিমি এলো। তারপর 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটেন, দক্ষিণ পশ্চিম মানে এইবার আসবে, মানে এইভাবে আরও 500 মিটার আসবে। তাহলে এটাকে আমি ডট করে নিলে তাহলে এখানে একটা সামান্তরিক তৈরি হয়ে যাবে, তাহলে এটা দক্ষিণ দিকে 500 মিটার আবার এসছে। তারপর কী করেছে, সবশেষে 1 কিমি উত্তর দিকে হাঁটেন, আবার উত্তর দিকে মানে উপরের দিকে, তাহলে 1 কিমি যাবে সবশেষে, সেই আবার সমানভাবে এখানে 1 কিমি যাবে। ওকে, তাহলে এখান থেকে শুরু করেছে, এখানে শেষ করেছে, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল অবস্থান। শুরুর সাপেক্ষে তিনি সবশেষে কোথায় অবস্থান করবেন? তাহলে শুরু এখান থেকে দেখতে গেলে কোন দিকে আছে, পশ্চিম দিকে আছে, শুরুর সাপেক্ষে পশ্চিম দিকে আছে এবং কত 1 কিমি, কারণ এটা 1 মানে এটাও 1 হবে, তাহলে শুরুর সাপেক্ষে পশ্চিম দিকে 1 কিমি, অর্থাৎ অপশান ডি 1 কিমি পশ্চিম সঠিক উত্তর। আচ্ছা, 88 নম্বর প্রশ্ন, একটি ঘেরা জায়গায় কাক এবং গরু উভয় রয়েছে, কে আছে, কাক আছে গরু আছে। যদি সেখানে মোট 30টি মাথা এবং 100টি পা থাকে তবে গরু এবং কাকের অনুপাত কত? আচ্ছা, 30টি মাথা অর্থাৎ মোট 30টা প্রাণী আছে, তো যদি আমি পায়ের সংখ্যা বিচার করি তাহলে কাকের কটা পা? 2টো, গরুর কটা পা? 4টি। আচ্ছা, এবার যদি সবগুলোই কাক হয় তাহলে 30টা কাকের মোট পা হবে 60টা, আর সবগুলো যদি গরু হয় তাহলে 30টা গরুর মোট পা হবে কটা? 30 × 4 মানে 120টা, কিন্তু পা দিয়েছে কটা? 100টা। তাহলে অ্যালিগেশন করবো, মাঝখানে বসবে 100, 60 থেকে 100, অর্থাৎ 100 এবং 60-এর মধ্যে গ্যাপ কত? 40, এখানে বসাবো, এবং 100 এবং 120-এর মধ্যে গ্যাপ কত? 20। তাহলে এদের অনুপাতটা দাঁড়াবে কত? তাহলে কাক এবং গরুর অনুপাত দাঁড়াবে 20:40, তার মানে 1:2, 20 ভাগ করলে 1:2। কিন্তু জিজ্ঞেস করেছে দেখুন গরু ও কাকের অনুপাত, প্রথমে গরু বলতে হবে, তাহলে গরু অনুপাত কাক যদি বের করি উল্টে যাবে রেশিওটা, অর্থাৎ 2:1 হবে অ্যান্সার, অপশান সি। কোশ্চেন নাম্বার 93, বলতে থাকে একটি বস্তু দূরত্বের অর্ধেক অংশ 10 মিটার পার সেকেন্ড বেগে এবং অবশিষ্ট অর্ধেক অংশ 40 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, বস্তুর গড় বেগ কত? এই কোশ্চেনটা আগেও পড়েছিল, দ্রুতি দিয়ে পড়েছিল, এখানে বেগ দিয়ে পড়েছে। তাহলে এখানে V1 কত দেওয়া আছে? 10,
V2 কত দেওয়া আছে 40, গড় দ্রুতি বের করতে বলেছে, এর সূত্র হচ্ছে 2v1v2 বাই v1 প্লাস v2, তার মানে হবে 2 গুণিতক 10 গুণিতক 40 বাই 10 যুক্ত 40, অর্থাৎ 2 গুণিতক 10 গুণিতক 40 বাই 50। তাহলে এখানে 10 দিয়ে কাটলে 10 5 50, 5 8 40, তাহলে 8 2 16, অপশন এ 16 মিটার পার সেকেন্ড। এরপর একটা সিরিজ দেওয়া আছে, দেখো নিচের অক্ষরগুলির মধ্যে কোনটি ধারাবাহিকটির অর্থাৎ সিরিজটির প্রশ্নবোধক চিহ্নে বসবে। আচ্ছা, প্রথমে আছে এ, ডি, জি, জে, এম, তারপরটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, এদেরকে যদি আমি নাম্বারিংগুলো লিখি, এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, জি হচ্ছে 7, জে হচ্ছে 10, এম হচ্ছে 13, তার মানে এদের গ্যাপটা 3 করে হচ্ছে 1 3 4 4 3 7, 7 3 10, 10 3 13, তারপর এটাও 3 গ্যাপ মানে 16 হবে। 16 মানে কি? 16 মানে হচ্ছে পি, পি হচ্ছে 16, অপশান বি। কোশ্চেন নম্বর 105, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর, উত্তর না দেওয়া প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0 নম্বর পায়। যদি মোট 30টি প্রশ্ন থাকে, তার নিচের মোট স্কোরগুলির কোনটি কোনো শিক্ষার্থীর পক্ষে অর্জন করা সম্ভব নয়। সবগুলো ডিজিট কিন্তু 100-র উপরে দিয়েছে, 113, 114, 115, 117। তো আমরা সঠিক উত্তরের জন্য কত নম্বর দিচ্ছে? 4, উত্তর না দেওয়ার জন্য দিচ্ছে কত? 1, আর ভুল উত্তরের জন্য দিচ্ছে 0। এইভাবে করতে হবে জিনিসটা। তো আমি ধরে নিচ্ছি সঠিক না দেওয়া আর ভুল দেওয়া, সঠিক যদি এক্সটা দেয় আর না দেওয়া উত্তরের সংখ্যা যদি ওয়াই হয়, ভুল যদি জেডটা দেয়, তাহলে টোটাল মিলিয়ে আমাদেরকে হতে হবে কত? 30। আচ্ছা, এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, তো প্রথমে আমি যদি বলি, হ্যাঁ, এবার সঠিক যদি এক্সটা দেয় তাহলে প্রত্যেকটার জন্য 4 নম্বর, তাহলে প্রত্যেকটার জন্য 4 মানে 4 গুণ হলে 4x, নাম্বারটা যদি দেখি এটা 4x হবে, আর না দেওয়া মানে না দেওয়ার জন্য 1 নম্বর, তাহলে 1 × y, ভুল উত্তর দেওয়ার জন্য 0 নম্বর, তো 0 × z, তো ভুল উত্তর যাই ধরুক সেটা 0 হয়ে যাবে। তাহলে এটা জিনিসটা দাঁড়াচ্ছে এটা 4x + y, এটা হচ্ছে আমার নাম্বার। ওকে, তাহলে আমরা পসিবিলিটি নেব। প্রথমে আমরা কী করব, এক্সকে যদি আমরা 28 নিই, এক্সকে নিলাম 28, ওয়াইকে নিলাম 1 এবং জেডকে নিলাম 1 নিলাম, জেডকে নিলাম 1, তাহলে কী দাঁড়াবে? তাহলে দাঁড়াবে 28 × 4 মানে হচ্ছে 112 প্লাস ওয়াই 1 মানে 1 মানে 113। তাহলে এটা আমরা অ্যাটেন্ড করতে পারছি, অপশান এ কিন্তু অ্যাটেন্ড করতে আমি পাচ্ছি। আমি 28 ধরি, ওয়াইকে যদি 2 ধরি এবং জেডকে যদি আমি 0 ধরি, তাহলে কী হবে? এটা সেক্ষেত্রে এটা হয়ে যাবে 112 + 2 মানে 114, এটাও অ্যাটেন্ড করা সম্ভব। এক্সকে যদি আমি 29 ধরি, ওয়াইকে যদি 1 ধরি আর জেডকে যদি 0 ধরি, অর্থাৎ 30টা হয়ে যাচ্ছে কোশ্চেন, সেক্ষেত্রে এটা দাঁড়াবে 29 × 4 + 1, তার মানে এটা হবে 116 + 1 117, এটাও অ্যাটেন্ড করা সম্ভব। কিন্তু 115 এইভাবে পসিবিলিটি নিয়ে 115 আনা সম্ভব নয়, এই জন্য 115 হচ্ছে উত্তর। 107, কোশ্চেন নম্বর 107, একটি ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী একজন ব্যবসায়ীকে সুদমুক্ত কিছু সমান কিস্তিতে একটি ঋণ পরিশোধ করতে হতো। 18টি কিস্তি পরিশোধ করার পর তিনি দেখলেন যে তার ঋণের 60% পরিশোধ হয়ে গেছে। চুক্তিটিতে মোট কতগুলি কিস্তি ছিল? তাহলে উনি কত পার্সেন্ট পরিশোধ করেছেন? 60%। 60% পরিশোধ করা মানে কত? 18টি কিস্তি পরিশোধ করা। তাহলে আমাকে বের করতে হবে মোট কতগুলি, মানে 100% বের করতে হবে। তো আমি যদি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে 10% দাঁড়াবে কত? 10% মানে হবে 6 দিয়ে ভাগ করলে 18/6 মানে 3, 10% মানে 3, 100% করতে হবে, 10 দ্বিগুণ করে দাও, তাহলে 10 × 10 মানে 100% মানে হবে 3 × 10 মানে 30। তো সি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ 20% বৃদ্ধি করা হলো, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের কেমন চেঞ্জ হবে? তো দৈর্ঘ্য 20% মানে আমরা যদি ফ্যাকশন করি 20/100 এটা, তাহলে কাটাকাটি করলে 5 মানে 1/5। তো দৈর্ঘ্য যদি বলি, দৈর্ঘ্যের কথা যদি বলি, তাহলে 5-এ 1 বাড়লো, অর্থাৎ 5 থেকে 6 হলো, 5 থেকে 1 বেড়ে 6 হলো। আচ্ছা, প্রস্থ, এটা দৈর্ঘ্য, প্রস্থ যদি দেখি, প্রস্থ কী হলো? প্রস্থ 20% কমেছে, মানে এটা মানে 1/5, তাহলে 5 থেকে 1 কমলো, 5 থেকে 1 কমে 4 হলো। আর দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে আমরা কীভাবে ক্ষেত্রফল পাবো? তাহলে ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ করো, 5 × 5 25, আর এখানে 6 × 4 24, তাহলে 25 থেকে 24 কমেছে ক্ষেত্রফল, কত কমেছে? 1, 25 থেকে 24 মানে 1 কমেছে, 25-এর উপর ক্ষেত্রফল 1 কমে, তাহলে 100-এর উপর কত কমে? 1 কমে 1/25, আর 100-তে কমে কত? গুণিতক 100 মানে 4, অর্থাৎ 4% কমেছে, হ্রাস, অর্থাৎ অপশান বি কারেক্ট। কোশ্চেন নম্বর 115, একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে এটি নিশ্চিত হয় যে অন্তত 2 জন সদস্যের জন্মমাস একই? এই কোশ্চেনটা করতে গেলে দেখুন, জন্মমাস যে কোনো মাস হতে পারে, তাহলে 12টা মাসে যে কেউ হতে পারে, যেহেতু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে কত ডিসেম্বর পর্যন্ত কতগুলো মাস আছে? 12টা মাস আছে। তো 12 জন যদি আমি নিয়ে নিই, 1 জন 2 জন, মানে প্রথম জনের জানুয়ারি, দ্বিতীয় জনের ফেব্রুয়ারি, তৃতীয় জনের মার্চ, এইভাবে যদি 12 জন নিয়ে নিই, তাহলে হয়ে গেল 13 নম্বর যে ব্যক্তিটা আসবে এই 12টা মাসের মধ্যে যে কোনো মাসে জন্মগ্রহণ করবে সে, তার মানে সে যদি মনে করি ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে, তাহলে ফেব্রুয়ারিটাই আমার 2 জন অন্তত হয়ে যাচ্ছে। তাহলে মিনিমাম আমাকে কী করতে হবে? 12 এবং 1, 13 জন মিনিমাম নিতে হবে, তাহলেই জন্মমাস একই হওয়া সম্ভব। 118 প্রশ্ন, 2x - 3y = -12, x/y = 3/4 দেওয়া আছে, x এবং y এর মান বের করতে হবে। x/y যেহেতু 3/4 আছে, আমরা ধরে নেব সিধা x সমান হচ্ছে 3k, y হচ্ছে 4k।
এখানে কেটা অবশ্যই নন জিরো। তো সেখানে তাহলে এবার যদি আমরা প্রথম রিলেশনে বসে দিই, তাহলে 2 × 3k মানে 6k মাইনাস 3 × 4k মানে 4 × 12k সমান -12, ক্যালকুলেশন করলে দেওয়া হবে -6k সমান -12, k সমান তাহলে 2। তাহলে এবার এই k এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে x এর মান পাচ্ছি 6 আর y এর মান পাচ্ছি 8, তাহলে অপশান বি কারেক্ট। দুটি গাড়ি এ এবং বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে। স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব 160 কিমি। স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 160 কিমি। গাড়ি দুটি ঠিক সকাল 8:10 একই সময়ে যাত্রা শুরু করে। যদি গাড়ি দুটির গতিবেগ ঘন্টায় 50 কিমি, একটা গাড়ি এদিকে যাচ্ছে 50 কিমি পার ঘন্টা আর আরেকটা হচ্ছে 30 কিমি, 30 কিমি পার ঘন্টা, দুটোই 8:10 স্টার্ট করেছে হয়, তবে তারা একে অপরের সাথে মিলিত হবে কখন, এটা আমাকে বের করতে হবে। তাহলে কোথাও একটা মিলিত হবে। তো এখানে আমরা একই দিকে যেহেতু আসছে, যোগ করবো বেগটাকে, আপেক্ষিক বেগ যোগ হবে, মানে 50 + 3 30 মানে 80 কিমি পার ঘন্টা হচ্ছে আপেক্ষিক বেগ হবে। মোট দূরত্ব আসতে হবে 160, তাহলে 160/80। মোট সময় তাহলে কত লাগবে? সময় লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম লাগবে। তাহলে 8:10 শুরু করেছে, 2 ঘন্টা পরে তারা মিলিত হবে, অর্থাৎ 10:10 সকাল 10:10 মিলিত হবে। অপশান এ সঠিক। 143 নম্বর প্রশ্নে যে আকৃতিটি অর্থাৎ শেপটি বাকিগুলি থেকে আলাদা সেটি নির্বাচন করতে হবে আমাকে। বর্গক্ষেত্র আছে, বৃত্ত আছে, ত্রিভুজ আছে, আয়তক্ষেত্র আছে। এখানে সব মানে বৃত্ত বাদ দিয়ে বাকি তিনটে কিন্তু বহুভুজের অংশ। বহুভুজের তিনটে যদি নেই বাহু, তাহলে ত্রিভুজ পাবো, চারটা নিলে চতুর্ভুজ পাবো। বর্গক্ষেত্র চতুর্ভুজ, আয়তক্ষেত্র চতুর্ভুজ, তার মানে বৃত্ত হচ্ছে বহুভুজের অংশ নয়, এই জন্য বৃত্ত হবে অ্যান্সার। 149 ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 2 মিনিটে 1.5 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখছি 2 মিনিট দেওয়া আছে, মানে 2 × 60 অর্থাৎ 120 সেকেন্ড। 1.5 কিমি মিটার যদি বের করি তার কত দাঁড়াবে? 1.5 × 1000 অর্থাৎ 1500 মিটার। এবার ট্রেনটার বেগ কত দেওয়া আছে? 60 কিমি পার ঘন্টা, অর্থাৎ এটা যদি আমরা মিটারে বের করি, তাহলে 60-এর সঙ্গে 5-18 গুণ করবো, তাহলে এখানে 6 দিয়ে কাটলে 10 × 6 = 3, অর্থাৎ 50-3 কিমি পার আওয়ার। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য যদি আমি x ধরি, তাহলে মোট তারা কতটা পথ গেছে? সুড়ঙ্গ এবং ট্রেন মিলে অর্থাৎ x + 1500 মিটার মোট গেছে। তার জন্য কত সময় লাগিয়েছে? 120 সেকেন্ড, আর বেগটা হচ্ছে 50-3। তাহলে বেগের সঙ্গে যদি সময়কে গুণ করি তাহলে দূরত্ব পাবো, এবং সেটা মানে ট্রেন এবং সুড়ঙ্গের মোট দূরত্ব, অর্থাৎ এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো এখানে কাটাকুটি করলে 3 × 4 = 12 40, অর্থাৎ 2000 = x + 1500, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে x = 500 মিটার হচ্ছে উত্তর। র্যাবিট শব্দটি দেখে নিচের কোন শব্দটি গঠন করা যায় না দেখতে হবে। তাহলে এখানে আর আছে, বি আছে, টি আছে, তাহলে এটা গঠন করা যায়। বিএটি আছে, এটা গঠন করা যাবে। বিএজি, এখানে জি নেই, এটা গঠন করা যাবে না, তো অপশন সি হচ্ছে কারেক্ট। একটি দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুর একটি দলকে সারিবদ্ধভাবে বসানো হলো। প্রতিটি সারিতে তার ঠিক সামনের সারির তুলনায় 3 জন শিশু কম রয়েছে। নিচের সারির সংখ্যাগুলির মধ্যে কোনটিতে এমন বিন্যাস সম্ভব নয়? 3, 4, 5 এবং 6, এটা আমার বের করতে হবে, মানে কতগুলো সারি সম্ভব নয়। তো এটা কীরকম বসেছে? প্রথম সারিতে যতজন আছে, আমি যদি একজন আছে বলি, তারপরে সারিতে কম জন আছে, কত কম? 3 কম, মানে x - 3। তারপরে সারিতে আরও কম, আরও 3 কম, মানে x - 3 - 3 অর্থাৎ x - 6, এইভাবে আছে। তো প্রথম সারির সংখ্যা যদি 3 সম্ভব কিনা দেখি, সারির সংখ্যা কি 3 সম্ভব? 3 সম্ভব কিনা দেখছি। 3 সম্ভব কিনা দেখার জন্য আমরা তাহলে 3টে সারি হবে। প্রথম সারিতে একজন আছে, পরের সারিতে x - 3 জন আছে, পরের সারিতে x - 6 জন আছে, এটা মিলে আমাকে 630 জন করতে হবে। এটা সম্ভব কিনা দেখছি। তো এটা যদি আমরা করি, তাহলে 3x - এটা 6 আর 3 এর 9 = 630, অর্থাৎ 3x সমান হচ্ছে 9 দিয়ে গেলে 639, 3 দিয়ে ভাগ করলে x সমান হবে 3 × 2 = 6, 3 × 3 = 3, 3 × 213। তাহলে প্রথম সারিতে 213, পরেরটা যদি 210, আর পরেরটা যদি আরও 6 কম, মানে 204 বসে, তাহলে টোটাল 630 হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 সারি সম্ভব। 3 সারি সম্ভব। চারটা সারি কি সম্ভব? চারটা সারি, এর জন্য আমরা কী করবো? এটা অলরেডি আমার x - 9 এসেছিলো 3টে নিয়ে, তো 3x - 9 এসেছিলো, তার সঙ্গে আরও একটা কী যাবে? x - 3 হবে, এটা সমান 630 চারটা সারির জন্য। তো 4x - 12 = 630, তাহলে দেখতে পাচ্ছি 4x সমান এটা হচ্ছে 642 ওদিকে গেলে। তো x সমান হচ্ছে, তার জন্য x, এটা পরেরটা x - 9 হবে, তাহলে এটা x - 9 হবে, তাহলে এটা 4x - 18 হবে, তাহলে এদিকে গেলে এটা হবে 48। তো 648/4 কাটাকাটি করলে দাঁড়াবে 4 × 4, 4 × 6 = 24, 4 × 2 = 162। 162 প্রথম যদি বসে, এভাবে কমতে থাকলে এটাও সম্ভব। তাহলে আমরা পরেরটায় যাব, অপশান সি। 5টা সারি দিয়ে নিয়ে দেখবো। 5টা সারি হতে গেলে আরেকটা সারি যদি হয়ে যায়, আরও 3 কমে, মানে x - 3 থেকে 9 থেকে আরও 3 কমে 12, তাহলে এগুলো করলে মোট কত দাঁড়াচ্ছে? 1, 2, 3, 4, 5, 5টা, 5x - 6, 3, 9, 9, 18, 18, 12, 30, এটা সমান তাহলে 630। এখানে পাচ্ছি কিনা দেখি, 5x সমান এখানে পাচ্ছি 690, তাহলে x সমান হবে 690/5, তার মানে 5 একে 5, 5 3 15, 5 40, 138 জন বসলে, তাহলে 5ও সম্ভব সারি। তাহলে 6টা সারি সম্ভব কিনা আমরা একটু চেক করবো। তাহলে আরও একটা সারি হবে সেক্ষেত্রে, এটা x - আরও 3 কমে, মানে x - সেটা 15 হবে। তাহলে 6টা সারির ক্ষেত্রে আমি দেখছি, তো 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6x মাইনাস এখানে 30 পর্যন্ত ছিল, 30-এর পর আরও 15 কমে, মানে -45 সমান হচ্ছে 630, এটা হয় কিনা দেখবো। তো 6x সমান এটা ওদিকে চলে গেলে 675, 675 x সমান হচ্ছে 675/6, এটা কাটাকুটি কখনো যাবে না, সুতরাং এটা সম্ভব নয়। তো অপশান ডি 6 হচ্ছে সঠিক উত্তর। শেষ প্রশ্ন 130। একটি গাড়ি যখন একটি সরল পথে চলতে থাকে, তখন জিপিএস মানচিত্রের ঠিক ডান দিকের কোণায় উত্তর দিকে নির্দেশিত থাকে। গাড়িটি বাম দিকে 90 ডিগ্রি বাঁক নেওয়ার পর কোন দিকে অগ্রসর হবে?
এটা বের করতে বলেছে। তাহলে আমরা উপরের দিকটা নর্থ, নিচে সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আচ্ছা, জিপিএস যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে উত্তর দিক নির্দেশ করছে জিপিএস। তারপরে আমরা বেঁকেছি 90 ডিগ্রি, কোন দিকে? বাম দিকে 90 ডিগ্রি। বাম দিকে 90 ডিগ্রি বেঁকে নিলে কোন দিকে আসবে? তাহলে ওয়েস্ট মানে পশ্চিম। পশ্চিম হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ।